এবং কেন লরেন্স ট্রান্সফরমেশনের প্রয়োজন হলো সেটা নিয়ে একটু কথা বলবো আমি। সেটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করি যে এই রূপান্তরটার নাম লরেন্স রূপান্তর কেন। তার কারণ হলো যে এই যে লরেন্সের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব বিষয়ক যে সমীকরণগুলো ছিল, তোমরা লরেন্সের নাম শুনেছো, লরেন্স ফোর্স পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে। ওনার সম্পর্কে তোমাদের একটা পরিচিতি থাকা স্বাভাবিক, যে একটা পার্টিকেল যখন কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তখন তার উপরে যে রেজাল্টেন্ট ফোর্স কাজ করে তাকে আমরা বলি লরেন্স ফোর্স। এবং এই তড়িৎচুম্বকীয় তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে তিনি যে মানে থিওরিগুলো দিয়েছিলেন, সেগুলো বিশ্লেষণ থেকে কিন্তু এই সমীকরণগুলো প্রতিপাদন করা হয়েছে। সেই কারণে মূলত বলা যায় 1895 সালে তার এই তত্ত্বগুলো তিনি প্রস্তাব করেছিলেন বা দিয়েছিলেন। আর 1905 সালে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার হলো, এবং তার মধ্যে দিয়েই লরেন্সের এই যে তাড়িত চুম্বক তত্ত্বের যে সম্পর্কগুলি সেটা ব্যবহার করে বা তার ধারা অনুসরণ করেই মূলত এই রূপান্তরটা প্রতিপাদন করা হয়েছিল। রূপান্তরটা কি? একটা গতিশীল কাঠামো এবং একটি স্থির কাঠামোর মধ্যে তোমার তার চলকগুলির সম্পর্ক কেমন হবে, এবং আরো একটা বিষয় ছিল গ্যালিলিও ট্রান্সফরমেশনে, সেটা হলো ওখানে সময়কে সকল প্রসঙ্গ কাঠামোতে ধ্রুবক ধরা হয়েছিল, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর গতিশীলতা দ্বারা সময় প্রভাবিত নয় এমন একটি কনসেপ্ট ওখানে ছিল, যেটা পরবর্তীতে দেখা গেল যে না, আসলে সময়েরও একটা নির্ভরতা রয়েছে প্রসঙ্গ কাঠামোর গতিশীলতার ক্ষেত্রে। এবার আমি বোর্ডে চলে যাচ্ছি, বোর্ডে গিয়ে আমি আঁকছি এবং ক্যালকুলেশন গুলো করছি, তোমরা দেখো। কথা সবাই শুনতে পাচ্ছ তো? সমস্যা হচ্ছে না তো? জি না স্যার, সমস্যা হচ্ছে না। আমরা এখানে হাইগেন্স তরঙ্গ মুখের যে কনসেপ্ট ছিল সেটাও আমরা ব্যবহার করব। দেখো, অনেক করলো।
চিত্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। শুরুতে যখন t equal to 0 ছিল, at t equal to 0, o is equal to o prime, অর্থাৎ তারা একই জায়গাতে ছিল। x parallel x prime, y parallel y prime, z parallel z prime, অর্থাৎ দুটো সিস্টেম আসলে একদম প্রত্যেকটা অক্ষ প্রত্যেকের সাথে সমান্তরাল এবং ও প্রাইম বিন্দুটা ও বিন্দুতেই ছিল যখন t equal to 0। ওই সময়ে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুটাও বোঝা যাচ্ছে দুইটা কাঠামোর একই জায়গাতে ছিল। পি বিন্দুতে একটি মনে করো একটা আলোক স্ফুলিঙ্গ তৈরি করা হলো, তরঙ্গমুখ সৃষ্টি করা হলো। তো এই তরঙ্গমুখটা যখন সময়ের সাথে সাথে সে বর্ধিত হচ্ছে বা গোলকীয় আকারে প্রসারিত হতে থাকে, আমরা জানি যে আলোর বেগ সব কাঠামোতে একই থাকবে, তাহলে প্রসারিত হতে থাকবে সে তরঙ্গমুখটা। মানে কনসেপ্টটা তরঙ্গমুখের এরকম ছিল, তোমরা যদি হাইগেন্স প্রিন্সিপাল পড়ে থাকো, ফর এক্সাম্পল এটা একটা স্ফুলিঙ্গ তৈরি করা হলো, তাহলে এই তরঙ্গমুখ এভাবে আগাচ্ছে, অর্থাৎ সে ক্রমান্বয়ে কিন্তু বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং বড় হচ্ছে। কেমন? সময়ের সাথে সাথে সে প্রসারিত হবে এবং বড় হবে। তরঙ্গমুখের কনসেপ্ট তোমরা জানো, আলোকবিদ্যা পড়েছো না? হ্যাঁ স্যার, পড়েছি স্যার। টি সময় পরে এস কাঠামোর যে মূল বিন্দু, ও বিন্দুর একজন পর্যবেক্ষক আমরা ধরে নিয়েছি যে এই বিন্দুতে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছেন, এই বিন্দুতে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছেন। আমি আবারও বলছি বাবা, থিওরিটিক্যাল ফিজিক্স এর কনসেপ্ট গুলো কিন্তু খুব ডিপলি চিন্তা করতে হয়, আর এখানে কল্পনা শক্তিটা অত্যন্ত প্রখর হতে হবে বিষয়গুলো মানে সুচাগ্র ভাবে বুঝে নেওয়ার জন্য। তাহলে ও বিন্দুতে যে পর্যবেক্ষক রয়েছেন তিনি দেখবেন যে পি বিন্দুটা আমরা যেটা দেখতে পাচ্ছি আর অবস্থান ভেক্টরে চলে গেছে, আর ও প্রাইম বিন্দুতে যিনি আছেন তিনি দেখতে পাবেন যে সেটা আর প্রাইম বিন্দুতে এসছে, কারণ দুজন একই বিন্দুতে দাঁড়িয়েছিলেন শুরুতে। এখন এই কাঠামোতে যিনি আছেন, এই কাঠামোর গতিশীলতার কারণে তিনি ধীরে ধীরে চলে এসছেন এখানে। বিষয়টা অনেকটা এরকম যে এই স্টেশনের প্ল্যাটফর্ম তুমি দাঁড়িয়ে আছো, এখানে এই বড় বড় একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তাই না? এই ট্রেনের এই দরজায় তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর এই দরজায় এখানে একই জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো এই লেভেল বরাবর। এরপর ট্রেনটা চলতে শুরু করলো, দিস ইজ এক্স ডিরেকশন, তাহলে ওয়াই বা জেড বরাবর কোনো দূরত্ব অতিক্রম করেনি। তাহলে তোমার এইটা যদি হয় ও আর ওর এইটা যদি হয় ও প্রাইম, শুরুতে একই জায়গাতে ছিল, এখন সে এগিয়ে যখন এখানে চলে আসছে, ফর এক্সাম্পল বিদ্যুৎ স্ফুলিঙ্গটা আমরা একই সঙ্গে ধরো ফাঁকা জায়গায়, ধরো যে কোনো জায়গায় আমরা করেছিলাম, তাহলে এখন তরঙ্গমুক্ত প্রসারিত হচ্ছেই এবং সেটা সি বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে তোমার এই বন্ধুটি ধরো আলোর তরঙ্গমুখের দিকেই সেই দূরত্বটা অতিক্রম করেছে, তাহলে তার কাছে দেখতে এই জায়গাটা একটু ছোট মনে হচ্ছে, কারণ সে এখানে চলে আসছে তরঙ্গমুখ তখন এখানে, তাহলে তুমি দেখছো বিন্দুটা এখানে আর ও। এগুলো তো হচ্ছে হাইপোথেটিক্যাল এক্সপেরিমেন্ট, বুঝো নাই? এটাকে বলা হয় থট এক্সপেরিমেন্ট, যেটা ভাবনা দিয়ে পরীক্ষণ, থট এক্সপেরিমেন্ট। তোমরা দুজন একই জায়গায় দাঁড়িয়েছিলে, এই মুহূর্তে একটা তৈরি করলাম বা আলোক স্ফুলিঙ্গ। তো এই আলোক স্ফুলিঙ্গটা মনে করো তুমি তাকে দেখতে পাচ্ছ, কনসেপ্ট এরকম, তুমি তাকে দেখতে পাচ্ছ, তাহলে সে তরঙ্গ একের পর এক তরঙ্গ মুখটা প্রসারিত হচ্ছে, প্রসারিত হতে হতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কত বেগে? সি বেগে আগায় আলোক তরঙ্গ, সেই বেগে আগাচ্ছে। তা যদি হয় তাহলে এখান থেকে তুমি এখন দেখতে পাচ্ছ তাকে এখানে, কিন্তু তোমার এই বন্ধুটি তো ওই দিক বরাবর এগিয়ে গেছে এই জায়গায়, তাহলে সে দেখতে পাচ্ছে এখানে, অর্থাৎ তার কাছ থেকে এটার অবস্থান ভেক্টর হচ্ছে এত, অর্থাৎ এখান থেকে এতটুকু, আর তোমার কাছ থেকে অবস্থান ভেক্টর হচ্ছে এত, অর্থাৎ এখান থেকে এতটুকু। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আলোর বেগ তো একই, তাহলে আলোর বেগ যদি আর হয় আর তোমার দেখার সময় যদি টি হয়,
তাহলে আর ইজ ইকুয়াল টু সিটি, এটা তুমি দেখছো। ঠিক কিনা? তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। বলতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বলতে পারি কিনা বলো? জি স্যার। সবাই রেসপন্স করো, না বুঝতে পারলে, কারণ এটা শুরু থেকেই যদি আমাদের থিঙ্কিংটা ক্রোনোলজিক্যালি না আগায় তাহলে সামনে গিয়ে আবার প্রচুরকে আটকে যাব, তখন থটস গুলো আরো ক্রিটিক্যাল মনে হবে। একইভাবে তোমার যে বন্ধু প্রাইম বিন্দুতে দাঁড়িয়ে আছেন এখন, তিনি দেখতে পাচ্ছেন যে আর প্রাইম ইজ ইকুয়াল টু সি টি প্রাইম, কেননা সে কিন্তু তোমার এই স্থির অবস্থায় তুমি ঘড়িতে যে সময়টা দেখেছো সে ওই সময় দেখেনি, সে দেখেছে টি প্রাইম সময়। তাহলে আর প্রাইম মানে ওখানকার কাঠামোগুলোর স্থানাঙ্ককে বলেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এমনি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো আমরা জানি ভেক্টর থেকে শিখেছি, তাই না? তাহলে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, একইভাবে লিখতে পারি আমি। জি স্যার। ডান পাশের রিলেশনটাকে যদি আমরা গুরুত্ব দিই যে ইজ ইকুয়াল টু 0, দুটো ইকুয়েশনেই ইজ ইকুয়াল টু 0 আমি পাচ্ছি, সেটাকে যদি আমি ইম্পর্টেন্স দিই তাহলে আমি 2 এবং 3 তুলনা করলে কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার লিখতে পারি। জি স্যার, লেখা যায় স্যার। চিন্তা করে বলো। স্যার যেহেতু দুইটা সমীকরণের স্যার দুটোটার মানে স্যার 0, স্যার ওই লজিকে স্যার লেখা যায় যে এই দুইটা সমীকরণ সমান। যুক্তি অনুযায়ী লেখা যায় সেটা বলছো, তাই তো? জি স্যার। সবাই কি একমত? যেহেতু দুইটা ডান পাশে 0 আছে, দুইটা মানে দুইটা সমান হবে না? আসলে এখানেই সমস্যাটা শুরু হলো, অর্থাৎ হুবহু যে রিলেশন আমরা পাচ্ছি রিলেশন ইজ কোয়াইট ওকে, কিন্তু যেহেতু দুটো কাঠামোর মধ্যে একটা আপেক্ষিক বেগ রয়েছে তাহলে তাদের এই রিলেশন গুলি হুবহু আমি নিশ্চিন্তে সমান লিখতে পারি না, বরং আমি বলতে পারি তারা একই ধরনের রিলেশন, তাদের চরিত্রাবলী বা তাদের ক্যালকুলেশন ধরন সব একই রকম, কিন্তু তারা হুবহু একই পরস্পর সমান এই কথাটা না বলে আমাদের বলতে হবে তারা সমানুপাতিক। অর্থাৎ এই পরিবর্তনের ধারাটা একই অনুপাতে চলবে লেফট সাইড এবং রাইট সাইডের সাথে, তাই আমরা এখানে একটা ধ্রুব রাশি গুণ করে দেব, ফর এক্সাম্পল ল্যামডা ইন্টু দিস। এটা ব্যাখ্যাটার একটু পরে তোমরা বুঝতে পারবে যে কেন বলা হচ্ছে। তো এখানে আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, যেহেতু এক্স এবং ওয়াই এবং জেড এর দিকে, যেহেতু ওয়াই এবং জেড এর দিকে কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড বা জেড ইকুয়াল টু জেড প্রাইম, তুমি যেটা যাই বলো না কেন। সেই কারণে
তোমার 4 নম্বর সমীকরণে তাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ ওরা পরস্পর ক্যান্সেলেশনে চলে যাবে। যেহেতু ইকুয়াল বলেছি, তাহলে ইকুয়াল বললে তাদের সাথে আর এই সমানুপাতিক সম্পর্কের প্রয়োজন নাই। সো উই ক্যান রাইট x স্কোয়ার মাইনাস c স্কোয়ার t স্কোয়ার is equal to lambda into x স্কোয়ার x প্রাইম স্কোয়ার মাইনাস c স্কোয়ার t প্রাইম স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? কারণ ইকুয়াল যারা, তাদেরকে ক্যান্সেল করে দিলে আমরা এই রিলেশনটা লিখতে পারি ওই অনুযায়ী। কিন্তু প্রথমে আমরা ল্যামডা দিয়ে ইন জেনারেল কেন দেখলাম? কারণ পরিবর্তনগুলো কিন্তু সকল দিক বরাবর হতেও পারে। আমরা এখানে ধরেছি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর, কিন্তু এই মোশনটা একদম সবগুলো ডিরেকশনের সাথে কৌণিকভাবে হতে পারে, যাতে প্রত্যেকটা ডিরেকশনে পরিবর্তন সাধিত হওয়া সম্ভব। কিন্তু যে ক্ষেত্রে আমরা বলছি যে, যেমন ধরো আমি যদি এখানেই বলি, পরস্পর লিখলাম, লেখার পরে যদি আমি এখানেই বলি যে x প্রাইম ইজ ইকুয়াল টু y প্রাইম, x প্রাইম ইকুয়াল টু x, y প্রাইম ইকুয়াল টু y, তাহলে আলটিমেটলি এরা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যারা থাকছে, অর্থাৎ যাদের মধ্যে পরিবর্তনটা যে ডিরেকশন বরাবর হচ্ছে, তাদের মধ্যে রিলেশনটা কি দাঁড়াচ্ছে এরকম। ক্লিয়ার? ওই সম্পর্ক অনুযায়ী। মাথায় ঢুকলো? স্যার ইকুয়াল সম্পর্ক অনুযায়ী। Okay. তোমাদের অনেকের কথা আমি খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। তোমরা একটু মাইক্রোফোনের কাছে মুখটা ভালো করে প্লেস করে কথা বলো। এখন দেখো তাহলে আমরা কি তথ্য পেলাম, অর্থাৎ আমরা যে এর আগে গ্যালিলিও ট্রান্সফরমেশনে সরাসরি লিখেছিলাম যে যদি এটা স্থানাঙ্ক, মানে এখান থেকে এইটুকু যদি এক্স হয় আর এখান থেকে এইটুকু যদি এক্স প্রাইম হয়, কেননা যার অরিজিন তার সাপেক্ষেই তো তুমি স্থানাঙ্কে হিসাব করবে, তাই না? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি, এই অনুযায়ী দাঁড়াচ্ছে। তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স মাইনাস ভিটি, এরকম একটা রিলেশন পাচ্ছি গ্যালিলিও অনুযায়ী। অর্থাৎ সাধারণ, যেখানে গতির আপেক্ষিকতার কোন নির্ভরতা আমরা এখানে দেখছি না। তাহলে গ্যালিলিও রূপান্তর অনুযায়ী আমরা এরকম লিখেছিলাম। মনে করে দেখো, লরেন্টজ শেষে আমরা বলছি ঠিক আছে, এই রিলেশনের ধরন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধরন প্রকরণ একই রকম হবে, কিন্তু তারা আসলে সমান নয়, তারা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ রিলেশনটা হবে এরকম, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি। এই কেটাই হচ্ছে এখানকার সমানুপাতিক ধ্রুবক। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কেটা কিন্তু এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়। কে কিন্তু এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়, তবে ভি এর উপর নির্ভরশীল হতে পারে। কেননা ভি যদি না থাকতো, অর্থাৎ এই গতিশীল কাঠামো যে শব্দটা বলছি আমরা, যদি কাঠামোর গতিশীলতা না থাকতো, তাহলে কোনোভাবে আমরা এই কনস্ট্যান্টটা এখানে লিখতাম না, বা লেখার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি বলেই দিই এখানে যে কে ভি এর উপর নির্ভরশীল হতে পারবে, তবে এক্স বা টি এর উপর নির্ভরশীল নয়। আস্তে আস্তে আমরা একটু থিঙ্কিংটা ডিপের দিকে চলে যাচ্ছি, ভালো করে সবাই লক্ষ্য করো। এখন আমরা একটা কাজ করি, আমরা যদি উল্টো জিনিসটা হিসাব করি, উল্টো মানে এক্স এর সাথে যদি এক্স প্রাইম এর রিলেশন চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি একইভাবে ধরতে পারি এক্স ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে হবে কে ইন্টু এক্স প্রাইম প্লাস গতিশীল কাঠামোর সাথে স্থির কাঠামো ভি টি প্রাইম, প্লাস কারণ উল্টা দিকে। আর সেটা তুমি এখান থেকেও দেখতে পারো, অসুবিধার কিছু নেই, তুমি এখান থেকেও দেখতে পারো। এই হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই তোমার এক্স প্রাইম প্লাস, এইখানে আমি গ্যালিলিওতে লিখেছিলাম ভি টি, মনে করে দেখো। কিন্তু না, যেহেতু আমরা রিভার্স হিসাবটা করছি,
তাহলে এক্স প্রাইম যেখানে লিখবো অর্থাৎ প্রাইম সিস্টেমের যে অবস্থান বা দূরত্বের পরিমাণ সেটা ওই সিস্টেমের সময়ের সাথে বেগের গুণফল দ্বারা হিসাব করতে হবে। আর আসলে সেই কারণেই এটা সমানুপাতিক লিখছে। এখন বোঝা গেল, কারণ স্থির কাঠামো এবং গতিশীল কাঠামোর সময়টা এক নয়, এই জন্য আমি হুবহু সমান লিখতে পারছি না। আর যেহেতু এখানে আমি সমান লিখতে পারছি না, সেই কারণেই উপরের যে সমীকরণে আমরা পরস্পর সমান লিখলাম, ওটা সমান না লিখে আমরা একটা কনস্ট্যান্টের সাথে অর্থাৎ আনুপাতিক ধ্রুবকের সাথে গুণ করে আমরা সমান করেছি। এই কারণে যে টি এবং টি প্রাইম এক নয়। That means t is not equal to t prime. Clear? জি স্যার। চিন্তাটাকে ধীরে ধীরে একটু গভীরে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখন যেটা দাঁড়ালো, আমরা সমীকরণ নাম্বার দিই। এটা হচ্ছে 6 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 7 নাম্বার সমীকরণ। তো তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা যদি 6 এবং 7 নাম্বার সমীকরণকে এভাবে করি যে ধরো 6 নম্বরে যে এক্স প্রাইমের মানটা আমরা পেয়েছি, এক্স প্রাইমের মানটাকে 7 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, দেখে কি পাই। কারণ আমাদের তো একটা সলিউশনের দিকে যেতে হবে। এখন মূল কাজ হচ্ছে কে এর মানটা বের। তাহলে তা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা, এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি, এক্স প্রাইমের ভ্যালুটা বসাই কে ইন্টু আবার কে ইন্টু এক্স, এক্স প্রাইমের ভ্যালু কত ছিল, এক্স মাইনাস বিটি, এক্স মাইনাস বিটি প্লাস বিটি প্রাইম। প্রবলেম? তাহলে এখানে আমরা পাচ্ছি কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটি প্লাস কে ইন্টু বিটি প্রাইম, এরকম একটা টার্ম আসছে। আর যদি আমরা আরেকটু এটাকে এক্সপ্লেন করি তাহলে লিখতে পারি কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার বিটি প্লাস কে ইন্টু বিটি প্রাইম, কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার বিটি প্লাস কে বিটি প্রাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু টি প্রাইমটাকে আমরা এক্সট্রাক্ট করে ফেলি, কি পাই, টি প্রাইম ভ্যালু কি হয় দেখো। এই জন্যই ক্যালকুলেশনটা জটিল। কেভিটি প্রাইম মানে হলো তোমার, বলো কি হবে, কেভিটি প্রাইম ইকুয়াল টু তাহলে এক্স মাইনাস, এটা কি হলো, এরকম কেন হলো, এক্স মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার বিটি, তাই হচ্ছে না? কেভিটি ইজ ইকুয়াল টু, তাহলে টি প্রাইমের একটা ক্যালকুলেশন যদি আমরা করি 1 বাই কেভি ইন্টু এক্স, এক্স মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার বিটি, দেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, তাহলে এটাকে তুমি আরেকটু রিঅ্যারেঞ্জ করে মানে কমনে উৎপাদক উৎপাদক এই জাতীয় কিছু করে লিখতে পারো, কে ইন্টু টি মাইনাস এক্স বাই ভি ইন্টু 1 মাইনাস 1 বাই কে স্কোয়ার, এরকম একটা টার্ম আমরা বের করতে পারি, তার নাম দেওয়া সমীকরণ।
এটা হচ্ছে জাস্ট একটা, এরপরে এই বীজগণিতটা করলাম আমরা, কমন নিয়ে ওই উৎপাদকের মতো করে করলাম। আমাদের 5 নাম্বার সমীকরণ এখানে কি ছিল? 5 নাম্বার সমীকরণ ছিল ওদের রিলেশনটা। এই যে রিলেশনটা, এই রিলেশনটাতে এখন আমি এই তোমার এক্স এবং এক্স প্রাইমের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো পুট করি। তার পাশাপাশি এক্স প্রাইম এবং টি প্রাইমের যে দুটো এক্সপ্রেশন পেয়েছি, এক্স প্রাইমের এক্সপ্রেশন পেয়েছি 6 নম্বরে, আর টি প্রাইমের এক্সপ্রেশন পেয়েছি 8 নম্বরে। এই দুটো ভ্যালুকে এইখানে বসে আমরা লিখি যে 5 নং সমীকরণে সমীকরণ আমরা এক্স প্রাইম ও টি প্রাইমের মান বসিয়ে পাই। 5 নং সমীকরণে যা ছিল বাঁদিকে ছিল এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকে ছিল ল্যামডা ইন্টু এইবার এই ভ্যালুগুলো আমরা বসাচ্ছি। এখানে আসছে তোমার a স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি টি হোল স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে তোমার ওই পুরো ভ্যালুটা বসিয়ে দাও, অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু টি মাইনাস এক্স বাই বি, যেটা পেলাম এখন, ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার বাই কে স্কোয়ার। এটা ছিল কি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার টি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার কে স্কোয়ার কমন দিলে টি স্কোয়ার মানে টি প্রাইম স্কোয়ারের জায়গাতে, তাহলে তোমার এটা হচ্ছে বসানোর পরে আমরা পুরোটা হোল স্কোয়ার দিস বসিয়ে দিলাম। এখন যদি আমরা গুণ টুন করি, একটু সিম্পলিফাই করি, তাহলে ফর্মটা আসবে এরকম। আর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, তারপরে আসবে মাইনাস ল্যামডা কে স্কোয়ার, গুণ করে দিচ্ছি আমি, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স বিটি, তারপরে আসবে প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার, মানে এই জায়গাটা নিয়ে দাও তুমি। তারপরে আসছে প্লাস ল্যামডা, তো সবার অবস্থায় ছিল, তাহলে ল্যামডা সি স্কোয়ার কে স্কোয়ার, এটা প্লাস হয়েছে কেন, এটা এদিক থেকে আমি সব বাঁ দিকে নিয়ে আসছি, তো তাই সাইনটা চেঞ্জ হয়ে গেছে, ইন্টু এখানে থাকছে কিভাবে থাকছে আমার টি স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টি বাই বি, তারপরে আসছে 1 মাইনাস 1 বাই কে স্কোয়ার, এবং তারপরে প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং তারপরে থাকছে ইন্টু 1 মাইনাস 1 বাই কে স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ তুমি এই লাইনটাকে স্কোয়ার গুলো ভাঙালো পরে তুমি রিঅ্যারেঞ্জ করলে এই লাইনটা পাবে। এটা খাতা কলমে তুমি প্র্যাকটিস করো, তোমার অসুবিধা নেই। এটা একটা অভেদ সমীকরণ, এটা হচ্ছে একটি অভেদ, এটি একটি অভেদ, অর্থাৎ কিসের অভেদ? এখানে রয়েছে এক্স এবং টি দুটো চলক আছে, এখানে এক্স এবং টি দুটো চলকের বিভিন্ন ঘাতের মানগুলো যদি আলাদাভাবে শূন্য না হয়, এক্স ও টি এর বিভিন্ন ঘাতের মানগুলি
পৃথকভাবে শূন্য হবে। এটা একটা ইনইকুয়ালিটি, এটা ইকুয়েশন আমরা দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ বাঁদিকের সবগুলি রাশির যে যোগফল আমি লিখেছি, ডান দিকে যা লেখা আছে এরা পরস্পর সমান হবে। তা সেটা একমাত্র সম্ভব যদি চলকগুলির সাথে যে সহগগুলি রয়েছে তাদের মান শূন্য হয়, অন্যথায় এটা শূন্য হওয়া সম্ভব নয়। তবে এই কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের সমীকরণ সলিউশনের ক্ষেত্রে এই লজিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একটি অভেদ, এবং এক্ষেত্রে চলকের বিভিন্ন ঘাতের সহগগুলো আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ারের সহগগুলিকে শূন্য বিবেচনা করে, যদি হয় তাহলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার সহগ কি কি আছে দেখো, এখানে একটা 1 আছে, তারপরে এখানে রয়েছে ল্যামডা কে স্কোয়ার, তারপরে 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 এখানে রয়েছে এক্স স্কোয়ার, কোথায় আছে আর এই, এটা তো গুণ অবস্থা, তাহলে ল্যামডা সি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার, এই হচ্ছে সবগুলো। তাহলে আমি একটু লিখি আলাদাভাবে, 1 মাইনাস ল্যামডা কে স্কোয়ার প্লাস ল্যামডা সি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার, কেমন, তার সঙ্গে আছে 1 মাইনাস 1 বাই কে স্কোয়ার হোল স্কোয়ার, which is equal to 0। এবং এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1 মাইনাস ল্যামডা স্কোয়ার কে স্কোয়ার প্লাস ল্যামডা সি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 2, কারণ কে ইন্টু 1 বাই কে করলে এটা 0 হয়ে যাবে। দেখো এটা ধরে রাখলে আরো সাইন হয়ে যাচ্ছে কেন, শাখান জি স্যার। এটা রিমুভ করবো কিভাবে, তো মহা মুশকিল। 2 মাইনাস 2 প্লাস 1 বাই কে স্কোয়ার is equal to 0। এটা ক্যারেক্টারিস্টিক নাম্বার ধরে ইকুয়েশন নাম্বার 9। এ পর্যন্ত কারো কোনো অবজেকশন আছে? একইভাবে আরেকটা রয়েছে, এক্স টি একসাথে